হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব বাইট। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 15 আজ আমরা দেখে নেব, যা 23শে নভেম্বর 2021-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? জন মেনার্ড কেইনিস, আলফ্রেড মার্শাল, অ্যাডাম স্মিথ না পল স্যামুয়েলসন? ম্যাক্রো ইকোনমিক্সের জনক হলেন জন মেনার্ড কেইনিস, অপশন এ। এবং অর্থনীতির জনক হলেন বা ফাদার অফ ইকোনমিক্স হলেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত বই রয়েছে, দ্য ওয়েলথ অফ নেশনস। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্পেশাল ড্রয়িং রাইট এসডিআর এর মান কতগুলি মুদ্রা সমন্বিত মুদ্রার সমষ্টি দ্বারা নির্ধারিত হয়? 6টি, 5টি, 7টি না 8টি? আইএমএফ এর এসডিআর নির্ধারিত হয় 5টি মুদ্রা সমন্বিত মুদ্রার সমষ্টি দ্বারা, অপশন বি। এই 5টি মুদ্রা কি কি? মার্কিন ডলার, জাপানি ইয়েন, ইউরো, পাউন্ড স্টার্লিং এবং চীনের রেমনিন। আইএমএফ প্রথম এটিকে চালু করেছিল 1969 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সি প্লেন পরিষেবা 2020 সালের অক্টোবরে চালু হয়েছিল কোথায় এটি? কর্ণাটকে, কেরালায়, গোয়ায় না গুজরাটে? ভারতের প্রথম সি প্লেন পরিষেবা চালু হয়েছিল গুজরাটে, অপশন ডি। 2020 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা সবরমতী নদীর ফ্রন্ট থেকে স্ট্যাচু অব ইউনিটির মধ্যে ভারতের প্রথম সি প্লেন অপারেশন চালু হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি আসামের চা উপজাতি দ্বারা সম্পাদিত একটি লোকনৃত্য? আলকাপ, বারাউ, ডোমকচ না ঝুমুর? আসামের চা উপজাতি দ্বারা সম্পাদিত লোকনৃত্যটি হল ঝুমুর, অপশন ডি। আলকাপ নৃত্য দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়, রাজশাহী, মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের মালদায়। বারাউ নৃত্য ঝাড়খণ্ডের ওরাও সম্প্রদায়ের লোকজন পারফর্ম করে। ডোমকচ নৃত্য বিয়ের অনুষ্ঠানের সময় বর ও কনের পরিবারের পুরুষ এবং মহিলাদের দ্বারা সম্পাদিত হয়। এটি ভারতের বিহার, ঝাড়খণ্ডে প্রচলিত রয়েছে। এই তিনটে ভালো করে লক্ষ্য রাখবে। ঝুমুর, এটা আসামের চা উপজাতি সম্প্রদায়ের নাচ। ঝুমার, এটা পাকিস্তানের ঐতিহ্যবাহী পাঞ্জাবি নাচ। আর ঘুমার, এটা রাজস্থানের ভিল উপজাতিদের নৃত্য। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র সভাপতি কে ছিলেন, যিনি নির্বাচিত হওয়ার পরেও রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন? দাদাভাই নওরোজি, সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ না বল্লভভাই প্যাটেল? কি হবে এটি? সুভাষচন্দ্র বসু, অপশন বি। তিনি 1939 সালে ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। দেখে নাও, ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসির 1938 সালের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুকে সভাপতি হিসেবে বেছে নেয়। 1939 সালে তিনি ত্রিপুরী অধিবেশনে পার্টির সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তার প্রতিপক্ষ ছিল পট্টাভি সীতারামাইয়া, যিনি ছিলেন গান্ধীজির মনোনীত। কিন্তু এখানেও বোস সভাপতি নির্বাচিত হয়। গান্ধী তার পুনর্নির্বাচনে অসন্তুষ্ট ছিলেন এবং দাবি করেছিলেন যে পট্টাভি সীতারামাইয়ার ব্যর্থতা তার নিজের ব্যর্থতা। এর প্রতিবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির 13 জন সদস্য পদত্যাগ করেছিলেন। কিছু প্রতিনিধি যারা আগে বোসকে সমর্থন করেছিল তারা এই সময় গান্ধীকে সমর্থন করতে শুরু করে। বোস 1939 সালে সভাপতির পদ থেকে পদত্যাগ করে, কারণ কংগ্রেস সভাপতি হিসেবে তার কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব পদ থেকে পদত্যাগ করলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কংগ্রেস নেতাদের মধ্যে কে ছিলেন যিনি 1928 সালে ভারতের জন্য একটি সংবিধান রচনা করেছিলেন? মতিলাল নেহেরু, জয়পাল সিং, সোমনাথ লাহিড়ী না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? 1928 সালে ভারতের জন্য একটি সংবিধান রচনা করেছিলেন মতিলাল নেহেরু, অপশন এ। ভারতের জন্য সেক্রেটারি অব স্টেট লর্ড বার্কেনহেড 1928 সালে ভারতীয় নেতাদের ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। স্পষ্টতই তিনি বোঝাতে চেয়েছিলেন যে ভারতীয়রা একটি সাধারণ পথ খুঁজে বের করতে এবং একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম নয়। এর প্রতিবাদে কংগ্রেস সর্বদলীয় সম্মেলনের ডাক দেয় এবং একটি সংবিধান প্রণয়নের জন্য পণ্ডিত মতিলাল নেহেরুর অধীনে একটি কমিটি নিযুক্ত করে। নেহেরু কমিটি 1928 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত কাজ করে একটি সংবিধান প্রণয়ন করেন। পরের প্রশ্ন, প্রতি বছর কখন ভারতীয় সেনা দিবস পালিত হয়? 15ই জানুয়ারি, 8ই মার্চ, 5ই জুন না 23শে অক্টোবর? ভারতীয় সেনা দিবস পালিত হয় 15ই জানুয়ারি। এই দিন ভারতের প্রথম ভারতীয় হিসেবে জেনারেল কে এম কারিয়াপ্পা কমান্ডার ইন চিফ হয়েছিলেন। এই দিনটিকে স্মরণ করার জন্য
15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালিত হয়। পরের প্রশ্ন, 1944 সালে ইম্ফলের যুদ্ধ ব্রিটিশ সেনাবাহিনী এবং কোন সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল? জাপানিজ, ডাচ, চাইনিজ না ফরাসি? 1944 সালের ইম্ফলের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী এবং জাপানিজ সেনাবাহিনীর মধ্যে। অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোনটি আর্থ্রোপড? লিভার ফ্লুক, মিলিপিডে, শামুক না জোঁক? আর্থ্রোপড হলো মিলিপিডে। অপশন বি। লিভার ফ্লুক হলো প্ল্যাটিহেলমিনথিস, মিলিপিডে আর্থ্রোপড, শামুক মোলাস্কা এবং জোঁক হলো অ্যানিলিডা। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রথম নদী আন্তঃসংযোগ প্রকল্প? পালার ভাবানী, কেন বেতুয়া, ভাইগাই নায়ার না কোশি গন্ডক? ভারতের প্রথম নদী আন্তঃসংযোগ প্রকল্প হলো কেন বেতুয়া। এই প্রকল্পটি চালু হয়েছিল 1980 সালের আগস্ট মাসে। দেখে নাও, ভারতের প্রথম নদী সংযোগ প্রকল্প ছিল কেন এবং বেতুয়া নদী সংযোগ প্রকল্প। এই প্রকল্পটি মধ্যপ্রদেশের কেন নদীকে উত্তরপ্রদেশের বেতুয়া নদীর সাথে সংযুক্ত করেছে। বুন্দেলখণ্ড অঞ্চলে পানীয় জল এবং সেচের ব্যবস্থা করার জন্য কেন নদী থেকে বেতোয়া নদীতে অতিরিক্ত জল স্থানান্তর করা এই প্রকল্পের লক্ষ্য ছিল। পরের প্রশ্ন, উড়িষ্যার কোন জেলায় পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে? কোরাপুট, বালাঙ্গীর, বৌদ্ধ না আঙুল? পূর্বঘাট পর্বতমালার উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ হল দেওমালি। তার উচ্চতা হল 1672 মিটার এবং এটি উড়িষ্যার কোরাপুট জেলায় অবস্থিত। তাহলে এখানে উত্তর হবে কোরাপুট, অপশন এ। এবং পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাদা। এটি 1690 মিটার উঁচু এবং এটি অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত। পরের প্রশ্ন, উট সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? তাদের গোবর শুকনো, তারা অল্প পরিমাণে প্রস্রাব নির্গত করে, এরা স্থলজ আবাসস্থলে বাস করে, তারা প্রচুর ঘামে। খুবই সহজ প্রশ্ন, কোনটি ভুল জানতে চেয়েছে, কি হবে? তারা প্রচুর ঘামে। তারা যদি প্রচুর ঘামতো তাহলে মরুভূমির উপর দিয়ে তারা এগিয়ে যেতে পারতো না। অপশন ডি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে জোড়া হয়েছে? কি কি রয়েছে দেখো, ফিক্সড বা ইমুভেবল জয়েন্ট, এলবো, এটা ভুল। কোনোই ফিক্সড জয়েন্ট না, কোনোই হবে হিঞ্জ জয়েন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্টের উদাহরণ দিয়েছে আপার জ অ্যান্ড হেড। আপার জ অর্থাৎ চোয়াল এবং মাথা, এটা হলো ফিক্সড জয়েন্ট, তাহলে এটাও ভুল। শোল্ডার হিঞ্জ জয়েন্ট, এটাও ভুল। শোল্ডার অর্থাৎ কাঁধ, এটা হলো বল অ্যান্ড সকেট জয়েন্ট, তাহলে এটাও ভুল। পিভোটাল জয়েন্ট হলো নেক অ্যান্ড হেড, ঘাড় এবং মাথা, এটাই হলো পিভট জয়েন্ট, তাহলে একমাত্র অপশন ডিটাই হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি তারযুক্ত বাদ্যযন্ত্র? কি কি রয়েছে? যন্তর, ভুঙ্গাল, তুরি, জেঞ্জ। তারযুক্ত বাদ্যযন্ত্র, অপশন এ যন্তর হবে সঠিক। এই হলো যন্তরের উদাহরণ যেখানে তারের ব্যবহার রয়েছে। বাকিগুলো দেখো, এই হলো ভুঙ্গাল, এটা অনেকটা বাঁশির মতো, এখানে তারের ব্যবহার নেই। তুরি, এটাও অনেকটা বাঁশির মতো, এখানেও তারের ব্যবহার নেই। আর জেঞ্জ, এটা অনেক সময় বাংলায় আমরা করতাল করি, এখানেও তারের ব্যবহার নেই। পরের প্রশ্ন, অক্টোবর 2020-তে ভারত সরকার এসিআরবি পাওয়ার স্কিম চালু করেছে ড্যাশ এর জন্য সুযোগগুলি প্রচার করার লক্ষ্যে। অক্টোবর 2020-তে ভারত সরকার এসিআরবি পাওয়ার স্কিম চালু করে অনুসন্ধানমূলক গবেষণায় নারীদের অন্তর্ভুক্তি বাড়াতে। অপশন বি। দেখে নাও, বিজ্ঞান ও প্রকৌশলে লিঙ্গ বৈষম্য কমাতে 2020 সালে এসিআরবি পাওয়ার অর্থাৎ প্রমোটিং অপরচুনিটিস ফর ওমেন ইন এক্সপ্লোরেটরি রিসার্চ স্কিম চালু করা হয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এই প্রকল্পটি চালু করে। পরের প্রশ্ন, 1932 সালের ভারতের নির্বাচনী ব্যবস্থাকে বর্ণ অনুসারে আলাদা করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে মহাত্মা গান্ধী কোন কারাগারে অনশন করেছিলেন? ডাংরি, ইয়েরওয়াদা, বাইকুল্লা না ভইওয়াদা? 1932 সালে মহাত্মা গান্ধী ইয়েরওয়াদা কারাগারে অনশন করেছিলেন। অপশন বি। 1932 সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক পুরস্কারের বিরুদ্ধে মহাত্মা গান্ধী ইয়েরওয়াদা জেলে আমরণ অনশন শুরু করেন। সাম্প্রদায়িক পুরস্কার অর্থাৎ কমিউনাল অ্যাওয়ার্ড। 1932 সালের 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক পুরস্কার প্রবর্তন করেন। পুরস্কারের উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতে নিম্নবর্ণ বৌদ্ধ, শিখ, মুসলমান, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং অস্পৃশ্যদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী প্রদান করা। সাম্প্রদায়িক পুরস্কারের বিরুদ্ধে গান্ধীর প্রতিবাদের অবসান করতে নিম্নবর্গের পক্ষে আম্বেদকর এবং উচ্চবর্ণের হিন্দুদের পক্ষে
মদন মোহন মালব্য পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন? এই পুনা চুক্তির পরেই গান্ধীজি অনশন ত্যাগ করেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কত তারিখে গণপরিষদে জওহরলাল নেহেরু দ্বারা প্রেরণ করা উদ্দেশ্যমূলক প্রস্তাব অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশনের উপর ভিত্তি করে গঠিত? 4ই নভেম্বর 1946, 13ই ডিসেম্বর 1946, 29শে আগস্ট 1947 না 14ই ফেব্রুয়ারি 1945? জওহরলাল নেহেরু গণপরিষদে অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাব করেন 13ই ডিসেম্বর 1946 সালে। অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতে আবাসনের জন্য সর্বোচ্চ স্তরের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? মহারাষ্ট্র আবাসন ও এলাকা উন্নয়ন কর্তৃপক্ষ, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, ন্যাশনাল হাউজিং ব্যাংক? ভারতে আবাসনের জন্য সর্বোচ্চ স্তরের প্রতিষ্ঠান হলো ন্যাশনাল হাউজিং ব্যাংক। অপশন ডি। দেখে নাও, এটি হলো একটি রেগুলেটরি বডি, এটি হলো হাউজিং ফাইন্যান্স কোম্পানি। এটা স্থাপনা হয়েছিল 9 জুলাই 1988-তে। এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর আছেন সারদা কুমার হোতা এবং এর মালিক হলো ভারত সরকারের অর্থমন্ত্রক। পরের প্রশ্ন, নিচের কোনটি সমুদ্রের গতিবিধি বোঝায় না? তরঙ্গ, স্রোত, প্রতিফলন না জোয়ার? খুবই সহজ প্রশ্ন, সমুদ্রের গতিবিধি বোঝা যায় না প্রতিফলন দ্বারা। অপশন সি। পরের প্রশ্ন, দ্য আদার সাইড অফ সাইলেন্স ভয়েসেস ফ্রম দ্য পার্টিশন অফ ইন্ডিয়া কার একটি বই? ইয়াসমিন খান, আয়েশা জালাল, বাপসি সিধওয়া, উর্বশী বোটালিয়া? এই বইটি লিখেছেন উর্বশী বোটালিয়া। অপশন ডি। পরের প্রশ্ন, রবার্ট ক্লাইভ যিনি ভারতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কত সালে ভারতে আসেন? 1543, 1733, 1743, 1643? রবার্ট ক্লাইভ ভারতে এসেছিলেন 1743 সালে। এটা অনেক জায়গায় বিতর্কিত রয়েছে, অনেকে বলে 1744 সাল হবে। অপশন কি আছে দেখে লেখো। রবার্ট ক্লাইভ ভারতে এসেছিলেন একজন কেরানি হিসেবে, পরবর্তীকালে তিনি সামরিক নেতৃত্ব দেন। পরের প্রশ্ন, অলিম্পিক গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা নিচের মধ্যে কে ছিলেন? দীক্ষা ডাগার, অদিতি অশোক, শর্মিলা নিকোলেট, স্মৃতি মেহরা? অলিম্পিকে গলফে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা হলেন অদিতি অশোক। অপশন বি। তিনি রিও ডি জেনেরিওতে 2016 গ্রীষ্মকালীন অলিম্পিকে সমস্ত গলফারদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এবং তিনি 41তম স্থানে শেষ করেছিলেন। পরের প্রশ্ন, ক্রিশ্চিয়ান কোলম্যান যিনি 14ই মে 2020 থেকে অ্যান্টি ডোপিং লঙ্ঘনের জন্য 2 বছরের জন্য নিষিদ্ধ ছিলেন, তিনি কার সাথে যুক্ত? বক্সিং, টেনিস, সাঁতার না অ্যাথলেটিক্স? ক্রিশ্চিয়ান কোলম্যান ইনি হলেন একজন আমেরিকান অ্যাথলেটিক্স। অপশন ডি। পরের প্রশ্ন, 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসার পর কার পরামর্শে মহাত্মা গান্ধী 1 বছরের জন্য সারা ভারত ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ এবং লোকেদের সম্পর্কে জানতে? মতিলাল নেহেরু, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক না সুভাষচন্দ্র বসু? এই প্রশ্নটা আগের দিনও হয়েছে, এর উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন বি। পরের প্রশ্ন, এশিয়ান গেমসে কাবাডি কোন বছর থেকে পূর্ণাঙ্গ খেলা হিসেবে স্বীকৃত হয়েছে? 2000, 1994, 1996 না 1990? এশিয়ান গেমসে কাবাডির পূর্ণাঙ্গ খেলা হিসেবে স্বীকৃত হয় 1990 সালে। অপশন ডি। এর আগে 1982 সালে এটি প্রদর্শনী খেলা হিসেবে যুক্ত হয়েছিল। এশিয়ান গেমসে কাবাডির মহিলা সংস্করণ যুক্ত হয় 2010 সালে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।